জানো টুনি, আমার এখন কত ভালো লাগছে। আর কিছুদিন পরেই তোমার এই ডিম থেকে নাদুস নুদুস দুটো ছেলে ছানা বের হবে, আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ টোনা, আমিও তো অনেক খুশি। কিন্তু টোনা, এই ডিম থেকে ছেলে ছানা হোক বা মেয়ে ছানাই হোক, আমি দুটোতেই খুশি। না টুনি, আমার ছেলে ছানাই চাই। আমি ওদের সাথে খেলবো, বেড়াবো, ওদের উঠতে শেখাবো। কত স্বপ্ন আমার ওদেরকে নিয়ে। আমি এখন দানা খুঁজতে চাই। তুমি থাকো টুনি। এই কথা বলে টোনা দানা খুঁজতে চলে যায়, আর টুনি তার বাসায় বসে ডিমে তা দিতে থাকে। টোনা আমার কথা একদমই বুঝতে পারে না। সারাদিন শুধু বলে ছেলে হবে ছেলে হবে, তবে আমার তাতে কোনো সমস্যা নেই। ভগবান যা দিবে আমি তাতেই খুশি। তো বন্ধুরা, তোমরা যে টনিকে দেখতে পাচ্ছ, সে বাস করে মায়াবরী গ্রামের পাশেই একটি বড় জঙ্গলে। টুনি পাখি দুটো ডিম দিয়েছে, কিন্তু টোনার আশা যে তার ছেলেই হবে। এই জন্য টোনা সব সময় টুনির যত্ন করত। টুনি বোন, আমি শুনলাম তোমার ডিম দুটো থেকে নাকি সুন্দর সুন্দর দুটো ছেলেছানা বের হবে। টোনা তো পুরো বনকে এই কথা বলিয়ে বেরিয়েছে। হ্যাঁ গো, আমার ডিম থেকে কদিন পরে ছানা হবে, কিন্তু টোনাকে নিয়ে আমি একটু চিন্তায় আছি। টোনা তো ছেলে ছেলে করে আমার মাথাটাই খাচ্ছে। কি যে করব কিছু ভেবে পাচ্ছি না। ওসব নিয়ে একদম ভেবো না টুনি, তবে তুমি সাবধানে থেকো। তাহলে এখন আমরা আসি, কেমন? এই কথা বলে মিষ্টি টিয়া এবং সুখী পায়রা সেখান থেকে চলে যায়। আর এভাবেই কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর টুনির ডিম ফেটে দুটো সুন্দর সুন্দর মেয়ে ছানা বের হয়। যা দেখে টুনি অনেক খুশি থাকলেও টোনা মেয়ে ছানা দেখে ভীষণ রেগে যায়। কি টুনি, আমি কত আশা করেছিলাম যে ছেলে ছানা হবে, কিন্তু এখন তো দেখছি দুটোই মেয়ে ছানা হয়েছে। মেয়ে ছানা আমার মোটেও পছন্দ না। ছেলে ছানা হলে আমার সংসারের হালটা ধরতো, কিন্তু এরা তো মেয়ে। এদেরকে দিয়ে আমি কি করব বলো তো? টোনা, তুমি কি বলছো বলো তো? তুমি নিজের বাবা হয়ে এসব কথা বলতে পারছো? যাও, এখন আর কথা না বাড়িয়ে দানা খুঁজে আনো তো। আমার যে অনেক খিদে পেয়েছে। যাচ্ছি টুনি, তবে একটা কথা শোনো। তোমার এই মেয়েরা বড় হয়ে আমাকে যেন বাবা বলে না ডাকে, তাহলে কিন্তু আমি ওদের অনেক মারবো বলে দিলাম। এসব কথা বলে টোনা দানা খুঁজতে বের হয়ে যায়। আর টোনার কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়, কিন্তু কোনো উপায় নেই বলেই টুনি বসে তার ছানাদের আগলে রাখতো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির ছানারা এখন কথা বলতে শিখে গেছে। বাবা বাবা, আমাদের দুই বোনের যে খুব ঘুরতে ইচ্ছে করে বাবা। তুমি কি আমাদের দুই বোনকে বাইরে ঘুরতে নিয়ে যাবে বাবা? কি, তুই আমাকে বাবা বললি? এই টুনি, তোকে না সেদিন আমি সবকিছু বুঝিয়ে দিলাম। তোর কি সবকিছু মাথা থেকে বেরিয়ে গেছে নাকি? তোর ছানা দেখে আমি প্রথমবার কিছু বললাম না, কিন্তু এরপর থেকে আমাকে বাবা বলে ডাকলে বাড়ি থেকে বের করে দেব। এই কথা বলে টোনা বাসা থেকে বের হয়ে যায়। মা, মা, বাবা কেন সবসময় আমাদের সাথে এমন করে বলো তো? মনে হয় আমরা বাবার নিজের মেয়েই না। এমন কিছুই না রে মা, তোরা তোদের বাবার কথায় কিছু মনে করিস না। আর আজ থেকে তোরা তোদের বাবার সাথে কোনো কথা বলবি না। তোরা দুজন মেয়ে ছানা হয়েছিস বলে তোর বাবার ভীষণ মন খারাপ, বুঝেছিস? মায়ের মুখে এমন কথা শুনে দুই মেয়ে ছানার ভীষণ মন খারাপ হয়। আর তারপর থেকে দুই মেয়ে ছানা তার বাবাকে আর ডাকতো না। অবশেষে টুনির আবারও ডিম দেওয়ার সময় হয়। আর কিছুদিন পর টুনি ডিম দেয়। মা, এবার আমাদের একটা ভাই হবে, তাই না মা? তখন বাবা অনেক খুশি হবে। হ্যাঁ রে মা, আমারও মনে হয় এই ডিমটা থেকে একটা ছেলে ছানা বের হবে। অবশেষে তোর বাবার স্বপ্নটা সত্যি হবে রে মা। টুনি আর ছানারা যখন এসব কথা বলছিল, আর ঠিক তখনই সেখানে টোনা চলে আসে। কি গো, তুমি দেখছি আবারও ডিম দিয়েছো। আমার যে কি খুশি লাগছে। এবার দেখো, এই ডিমটা ফুটে একটা ছেলে ছানা বের হবেই। আর এবার আমার ছেলে হলে আমি বনের সব পাখিকে নেমন্তন্ন করে খাওয়াবো। টোনার মুখে এমন কথা শুনে টুনিও ভীষণ খুশি হয়, আর মনের আনন্দে ডিমে তা দিতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায়। কিছুদিন পর ডিম ফুটে একটি মেয়ে ছানা বের হয়। টুনি, আমি তোর কাছ থেকে আশা করেছিলাম এইবার তুই আমাকে একটা ছেলের মুখ দেখাবি,
কিন্তু তুই মুখ পুরি আবার মেয়ে জন্ম দিয়েছিস, তোর মুখ আমি আর দেখতেই চাই না। আমি তোকে শেষবারের মতন বলছি, তোর এই 3 ছানাকে নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। না টোনা, তুমি আমাকে বাসা থেকে বের করে দিও না। আমাকে বাসা থেকে বের করে দিলে আমি আমার 3 ছানাকে নিয়ে কোথায় যাব বলো? এভাবে টুনি অনেক কাকতি মিনতি করলেও টোনা তার কথা কিছুতেই শোনে না। আর টুনি তার 3 কন্যাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। পথেই বনের সব পাখিদের সাথে টুনির দেখা হয়, আর টুনি টোনার সব ঘটনা পাখিদের খুলে বলে। এই কেমন পাখি বাবু, আমারও তো 3 ছানা। কই, আমার স্বামী তো আমাকে বাসা থেকে বের করে দেয় না। সে যাই হোক, টুনি তুমি দেখো কোথাও একটা ভালোবাসা বানাতে পারো কিনা। যাই গো কোকিল বোন, আমার জন্য প্রার্থনা করো। 3 মেয়েকে নিয়ে কোথায় যে যাব কিছুই বুঝে উঠতে পারছি না। এরপর টুনি তার 3 কন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর একটি বড় গাছে বাসা বানায় আর সেখানেই থাকতে শুরু করে। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। একদিন টোনা বনে দানা খুঁজতে আসছিল, তখনই তার মাথায় একটি গাছের ডাল ভেঙে পড়ে আর টোনা ভীষণ আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় আর সাহায্যের জন্য ভীষণ কান্না করতে থাকে। এইদিকে টুনির 2 ছানা টুনিকে বলতে থাকে, মা মা, তুমি তো রোজ দানা খুঁজতে যাও, আজকে না হয় আমি আর আমার বোন দানা খুঁজতে যাই। ও মা, যাই। তুমি তাহলে ছোট বোনকে নিয়ে বাসাতে বসে থাকো, কেমন? ঠিক আছে রে মা, যা, তবে তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি। এই বলে দিলাম। এরপর টুনির 2 ছানা দানা খুঁজতে বেরিয়ে যায় এবং পথেই টোনাকে তারা দেখতে পায়। কিন্তু অনেক ছোটতেই বাবার কাছ থেকে চলে আসায় তারা আর তাদের বাবাকে চিনতে পারে না। তখন তারা কিছু জড়িবুটি নিয়ে এসে টোনার মাথায় লাগিয়ে দেয় আর টোনাও কিছুটা সুস্থ হয়ে যায়। এইদিকে ছানাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় টুনি ছানাদের খুঁজতে খুঁজতে টোনাদের কাছে চলে আসে। টুনি টোনাকে দেখে চিনতে পারে। তারপর ছানারা টোনার কথা টুনিকে সবকিছু খুলে বলে। দেখেছো টোনা, মেয়ে বলে তুমি তোমার ছানাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আর সেই ছানারা কিনা আজ তোমার জীবন বাঁচালো। ছানারা এটাই তোদের বাবা। টুনি, এইভাবে বলো না আমায়, আমার নিজের ভুল আমি বুঝতে পেরেছি। এরা মেয়ে হলেও ছেলের থেকে কোনো অংশে কম না। এই ছানারা, তোদের বাবাকে ক্ষমা করে দে সোনা। এরপর টুনিও টোনাকে ক্ষমা করে দেয় আর তারপর থেকেই টুনি তার স্বামী এবং 3 কন্যা সন্তানকে নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে। রঙের চুড়ি, এই চুড়ি যার হাতে উঠবে তার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যাবে। চুড়ি নিন, চুড়ি, আসুন আসুন, নিয়ে যান, নিয়ে যান। একে কি আজ আমার ডাক শুনে কেউ আসছে না কেন? তার মানে কি আজকে আমার চুড়ি বিক্রি হবে না? আজকে যদি আমি চুড়ি বিক্রি করতে না পারি, তবে তো আজকে আমি আমার মেয়েটার মুখে 2 মুঠো ভাত তুলে দিতে পারবো না। সুখী তার চুড়ির ঝুড়ি নিয়ে গাছের ডালে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে কালু কাক চলে আসে। আরে আরে, এ কি সুখী দিদি যে? তা বলছি, এখানে বসে বসে কেন কান্না করছো? আজকে বুঝি তোমার কোনো চুড়ি বিক্রি হয়নি? তুমি যে একদম ঠিকই ধরেছো গো কালু দাদা, আজ আমার চুড়ি একদমই বিক্রি হয়নি। এখন যে আমি কি করব একদমই বুঝতে পারছি না। আরে আরে, কাঁদছো কেন? দয়া করে কান্না থামাও। আমি তোমাকে একটা জায়গার ঠিকানা দিচ্ছি, সেখানে গেলে মুহূর্তের মধ্যে তোমার সব চুড়ি বিক্রি হয়ে যাবে। বলো বলো কালু দাদা, কোথায় কোথায় সেই জায়গা? আমি এক্ষুনি যাব সেখানে। জঙ্গলের ঠিক দক্ষিণ প্রান্তে, ওখানে অনেক পাখি আছে আর তারা সবাই তোমার চুড়িগুলোকে কিনে নেবে। তাহলে আর দেরি নয়, আমি এক্ষুনি যাচ্ছি দাদা। এরপর সুখী পায়রা আর এক মুহূর্ত দেরি না করে কালুর বলা ঠিকানায় যেতে থাকে। এইদিকে কালু কাক, ওস্তাদ, আমি একটা পাখি পাঠিয়ে দিয়েছি, এবার বাকি সব আপনারা সামলে নিন আর আমার টাকাগুলো দিয়ে দিন, বিকাশ করে দিলেই হবে, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালু কাক খুশি হয়ে নিজের বাড়িতে চলে যায়। আর এইদিকে সুখী পায়রা ঈগলের কাছে চলে যায়। ঈগল দাদা, আপনি কি চুরি নেওয়ার কারণে আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, ডেকেছি। শোন,
আমার বউয়ের কাছে চল। আমার বউ তোর সব চুড়ি দেখে তার পছন্দ মতো চুড়ি নেবে। চল এবার। সুখী পায়রা ঈগলের মিষ্টি কথার ফাঁদে পড়ে ঈগলের সঙ্গে যেতে থাকে। বাবা বাবা বাঘ, দয়া করে তুমি আমাকে খেও না। বাড়িতে যে আমার ছোট্ট ছানা আছে, সে যে আমার পথ চেয়েই বসে আছে, আমাকে তুমি দয়া করে খেও না। ভয় পাস না, আমি তোর কিচ্ছুটি করব না। আর আমি কোনো খারাপ বাঘ নই, আমি হলাম প্রতিবাদী বাঘ। আমার সামনে কোনো অন্যায় হলে আমি তাকে একদম ছেড়ে দেই না। ঈগল দাদা তো কোনো অন্যায় করেনি, তবে তুমি ঈগল দাদাকে কেন খেলে? এরপর বাঘটি সুখীকে ঈগলের ব্যাপারে সব কথা খুলে বলে। তুমি আমাকে জোর বাঁচালে, নইলে যে আমার বাবা হারা মেয়েটা আজকে তার মাকেও হারাতো। শোন, এই জঙ্গল একদমই ভালো না। তুই তাড়াতাড়ি করে এখান থেকে চলে যা। এই জঙ্গলে থাকলে যখন তখন তোর যে কোনো একটা বিপদ হতে পারে। তোমাকে অনেক ধন্যবাদ। এরপর সুখী বাঘটিকে ধন্যবাদ জানিয়ে তার বাড়িতে ফিরে আসে। মা, ও মা, বলছি কি তুমি আমার জন্য কোনো খাবার নিয়ে আসনি? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে মা। তোকে আমি কি যে বলি রে মা, দুঃখের কথা, আজ যে আমার কোনো চুড়ি বিক্রি হয়নি। তুই একদম চিন্তা করিস না মা, কাল সকালে আমি তোর জন্য অবশ্যই খাবারের ব্যবস্থা করব। মা, তাহলে সারা রাত আমি না খেয়ে কি করে থাকবো? আমার চুড়ির ঝুড়িতে একটা পেয়ারা আছে, তুই বরং সেটা খেয়ে ঘুমিয়ে পড় মা। মায়ের কথা মতো পারুল সে পেয়ারাটি খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সুখী ক্ষুধার কারণে সারা রাত ঘুমোতে পারে না। কোনো রকমে ছটফট করতে করতে সে রাতটাকে পার করে দেয়। এভাবে এক পর্যায়ে সকাল হয়ে আসে। মেয়েটা তো আমার ঘুমিয়ে আছে, যাই এই সুযোগে আমি কিছু খাবার নিয়ে আসি। এরপর সুখী পায়রা খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। বেলা তো অনেক হয়ে গেল, চল চল এবারে আমরা খেয়ে নেই। খাওয়া শেষ করে না হয় কাজ করা যাবে। ওরা তো খাবার খাচ্ছে, আমি বরং একটু খাবার চেয়ে নেই। শোনো, তোমরা আমাকে একটু খাবার দাও না গো, দাও না একটু খাবার, খাবারের যে আমার ভীষণ প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই তো, আমাদের খাবারগুলোকে ওকে আমরা এখন দিতে যাব। চল ভাগ এখান থেকে, ভাগ। এরপর সবাই সুখীকে তাড়িয়ে দিয়ে খাবার খেতে থাকে, আর সুখী কোনো উপায় না পেয়ে এক প্লেট খাবার চুরি করে নিয়ে উঠতে থাকে। এরপর সবাই সুখীর পিছু পিছু ছুটতে থাকে। এদিকে সুখী দ্রুত বাড়িতে এসে তার মেয়েকে ডাকতে থাকে। মা পারুল, এই দেখ মা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। কিরে মা, ওঠ ওঠ বলছি। এই মা দেখ, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, দেখ। কিরে? সুখী তার মেয়ের শরীরে হাত দিয়ে দেখে পারুল আর নেই। না না, এ কিছুতেই হতে পারে না, আমার পারুল আমাকে ছেড়ে কিছুতেই চলে যেতে পারে না। পারুল, মা পারুল, ওঠ ওঠ মা, ওঠ। সুখী পায়রা চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে কৃষকেরা এসে সুখী পায়রাকে ডাকতে থাকে। এদিকে সুখী তো অতি সুখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এই নে খাবার, তোদের খুব খাবার লাগবে তাই না রে? দাঁড়া, দিচ্ছি তোদের খাবার। না না, খাবার দিব না, আমি তো তোদেরকে এক্ষুনি খাবো। এই সুখী হয়তো পাগল হয়ে গেছে। এই চল চল আমরা এখান থেকে পালাই। সবাই সুখীকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর সুখী মোড়লের বাড়িতে যায়। মোড়ল মশাই, আপনি আমাকে কাজ দিন, আমার মেয়েকে যে খাবার খাওয়াতে হবে। আমি সবার কাছে কাজ চেয়েছি, কিন্তু কেউই যে আমাকে কোনো কাজ দেয়নি। এই পাগলটাকে আমার কাছে কে আসতে দিল? এক্ষুনি এক্ষুনি এই পাগলটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক। না না, আমি বাইরে যাব না, আমাকে তাহলে খাবার দিন, আমার মেয়েকে যে খাবার খাওয়াতে হবে। মোড়লের কথা মতো প্রহরীরা সুখীকে মারতে মারতে বাইরে ফেলে দেয়। বাইরে এসে সুখী মোড়লের একটা লাউ পায়। তোর কিনা এত বড় সাহস, তুই কিনা মোড়লের লাউ চুরি করিস? এই এই, সবাই একে ধরে মার। এরপর সবাই মারতে মারতে সুখীকে মেরেই ফেলে, আর লাউটি নিয়ে মোড়লের ঘরে রেখে দেয়। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে, আর সবাই ঘুমিয়ে পড়ে। ওরে বাবা রে, ওরে মারে, এই লাউ আবার কোথা থেকে এলো? আর তাছাড়া এই লাউটা বা আমাকে মারছে কেন? ওরে বাবা রে, এই লাউ, এই থাম থাম বলছি, থাম। তুই আমাকে চিনতে পারছিস না? আমি হলাম সেই আত্মা যার মেয়ে কিনা খাবারের অভাবে মারা গেছে, আর তোরা তোরা কিনা আমাকে খাবার না দিয়ে মেরে ফেলেছিস। আমার যে বড্ড ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে সুখী, মাফ করে দে। ঠিক আছে, সেটা হয় দেব। আগে তুই বল,
আর কখনো কারো উপর অত্যাচার করবি না, কোনো অনাহারীকে তুই আর কষ্ট দিবি না। বল বল বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখন থেকে তাই করব। আমি আর কারো উপর কোনো অন্যায় অত্যাচার করব না। সব অনাহারীদের আমি সাহায্য করব। এই যে আমি কথা দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে এবার আমি তোকে ক্ষমা করে দিলাম রে। এরপর সে অভিশপ্ত লাউ থেকে সুখীর আত্মা বের হয়ে যায় আর তার প্রতিশ্রুতি হিসেবে মোড়ল সবার সাথে ভালো ব্যবহার করতে থাকে। সব কাজ একা হাতে করতে হয়। এদিকে আমার বনধরে মেয়েটা কোথায় গেছে কে জানে। একটুতে মায়ের সঙ্গে থাকবে, হাতে হাতে কাজ করে দেবে, তা না করে খালি ঘুরে বেড়ানো। এখন আমার কত কাজ বাকি আছে। রান্না শেষ করে গোয়াল পরিষ্কার করতে হবে, গরুর খাবার আনতে হবে, আবার বাগানও পরিষ্কার করতে হবে। আর পারি না বাবু। ইস, এই পুকুর পাড়ে বসে থাকতে যে আমার কত ভালো লাগছে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারদিক কত সুন্দর। আমার ভীষণ ভালো লাগে। মনে হয় সারাদিন এখানে বসে থাকি। পুকুর পাড়টা চারদিকে কত নোংরা হয়ে আছে, পাতা পড়েছে। আমি বরং কালকে একটা ঝাড়ু এনে পুকুর পাড়টা পরিষ্কার করে দেব। এ রে, পুকুরের মায়ের করে তো আমি মায়ের কথা ভুলেই গেছি। তো বাড়িতে একাই কাজ করছে। এই যে পুকুর নানি, আমি চলি। আমি আবার কালকে আসবো তোমার সঙ্গে দেখা করার জন্য। মা, আমি এসেছি। কি মা, তুমি ঘরে মুছছো? না, বাড়িটা আমি ভরে দেই। এই যে মহারানী, এতক্ষণে বাড়ি ফেরার নাম হলো? এতক্ষণ কোথায় ছিলি তুই? হ্যাঁ, বাড়িতে আমি কাজ করে মরি আর তুই পাড়া বেড়াতে ব্যস্ত, তাই না? সেদিন আমি মরে যাব, সেদিন তুই বুঝবি। হ্যাঁ, কি চিনি, এত জ্বালা আমার একদম ভালো লাগে না। মা, এভাবে বলো না মা, আমি তো এসে গেছি। বলো মা, কি করতে হবে? বাসন মাজতে হবে না গোয়াল ঘর ঝাড়ু দিতে হবে? বল না মা, কি করতে হবে? আমি করে দিচ্ছি। হয়েছে, থাক, অনেক কাজ করেছিস, আর কাজ করতে হবে না। এবার বল তো, এই রোদের মধ্যে তুই কোথায় গিয়েছিলি? এই তো মা, বেশি দূর না। এই যে আমাদের বাড়ির উত্তরে পুকুরটা আছে না, ওই পুকুর পাড়ে বসেছিলাম মা। জানো মা, পুকুর পাড়টা কত শান্ত আর কত সুন্দর, আর ঠান্ডা হাওয়া। আমার না খুব ভালো লাগে, মনে হয় আমি ওখানে থেকে যাই। কি বললি তুই? তুই উত্তরের বনে পুকুর পাড়ে গিয়েছিলি? তুই জানিস না ওই পুকুরের মাঝখান থেকে একটা পেয়ারা ঘর ভেসে আসে? শুনেছি ওই পেয়ারা ঘরটাও নাকি অভিশপ্ত পেয়ারা ঘর। ওই পুকুর পাড়ে যে যায় সেই মারা যায়। ওই অভিশপ্ত পেয়ারা ঘরের কারণে অনেক পাখির অমঙ্গল হয়েছে। তুই কিন্তু একদম ওখানে যাবি না, আমি তোকে এই বলে দিলাম। কি বললে তুমি? ওটা একটা অভিশপ্ত পুকুর, আর ওই পুকুরে একটা অভিশপ্ত পেয়ারা ঘর আছে? কই, আমি তো ওখানে অনেকদিন থেকে যাই, আমার চোখে তো কিছু কখনো পড়েনি। এইসব তো আমাদের ভুল ধারণা। আর অভিশপ্ত কেন হবে পুকুর বলো তো? ওই জায়গাটা অনেক সুন্দর আর নির্জন্ত, তাই সবাই অনেক কিছু ভাবে। ওইসব কিছু না মা। দুদিনে বিয়ে হয়ে তুমি সবটা জেনে গেছো, তাই না? আমাকে জ্ঞান দেওয়া হচ্ছে। আমি ওখানে যেতে নিষেধ করেছি, আর যেন ওখানে না যাওয়া হয়। আর যা, হাত মুখ ধুয়ে খেতে বসতো। আমার এসব একদম ভালো লাগে না। তোর বাবা আমাকে জ্বালিয়ে মারতে মারতে নিজেই মরে গেল, এখন আবার তোর জ্বালা। দাঁড়িয়ে না থেকে যা, উদ্ধার কর আমায়। পুতুল আর কোনো কিছু না বলে হাত ধুয়ে চলে যায়। পুকুর পাড়ে যেতে খুব মন যাচ্ছে। আর কালকে তো আমি পুকুর রানীকে বলেছি কালকে আমি পুকুর পাড়টা পরিষ্কার করে দেব। কিন্তু যাবো কি করে? না তো নিষেধ করেছে ওখানে যেতে। না না, ওখানে আমাকে যেতে হবে। ভাইয়ের চোখের আড়াল হয়ে ওখানে যে আমাকে যেতেই হবে। এই মেয়ে, ঝাড়ু নিয়ে কোথায় যাচ্ছিস শুনি? না মা, আমি বাগান পরিষ্কার করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, যা, কিন্তু বলে দিলাম পুকুর পাড়ে যেন না যাওয়া হয়। আচ্ছা ঠিক আছে মা। আর হ্যাঁ, সাথে করে একটা ঝুড়ি নিয়ে যা। বাগানের পাতাগুলো পরিষ্কার করে ঝুড়িতে করে নিয়ে আসবি, জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে। বাবা, অনেক বছর বেঁচে গেলাম, বাড়িতে হলে ধরাই পড়ে যেতাম। ভাগ্যিস বাগানের কথাটা বললাম। কে রে টুনটুন, এভাবে ঝুড়ি আর ঝাঁটা হাতে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? অনেকদিন থেকে তুই মাঠে খেলতে আসিস না। চল মারে, আজকে আমরা মাঠে খেলতে যাই। আজ তো পারুল ছাড়ু সবাই খেলতে আসবে রে। আরে, আমি মাঠে খেলতে যাব না, আমার
গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। আমি এখন ওই উত্তরের পুকুর পাড়ে যাচ্ছি। তুই এসব কি বলছিস রে টুনটুন? ওই পুকুরটা তো অভিশপ্ত, ওখানে তো কেউ যায় না। ওখানে যে যায় সেই মারা যায়। তুই যাস না, যাস না ওখানে রে, তুই যাস না। তাছাড়া তুই জানিস ওই পুকুরের পাড়ে না একটা পেয়ারা ঘর ভেসে ওঠে, আর এই পেয়ারা ঘরটা না পাখিদের ধরে কাপ করে খেয়ে নেয়। চুপ করতে গো, তুই শুধু বাজে কথা বলিস, ওসব কিচ্ছু নয়, বুঝেছিস? তুই থাক, আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। ভালো কথা বললাম, গায়ে লাগালো নাও। ঠিক আছে, যা যা, যখন ওই পুকুরের অভিশপ্ত পেয়ারা ঘর তোকে খাপ করে গিলে খাবে তখন বুঝবি মজা। এই যে পুকুরের রানী, আমি এসেছি। আর দেখো, আমি এই ঝাড়ু দিয়ে সব পাতা পরিষ্কার করে দেব। এরপর টুনটুন সব পাতা পরিষ্কার করে ঝুড়িতে ফেলে। ইস, এখন পুকুর পাড়ে দেখতে কত শান্তি লাগছে। এখন তো বসেও শান্তি লাগবে। এখন পুকুর পাড়ে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। কি ব্যাপার, পুকুরের পানিগুলো এরকম উতাল পাতাল করছে কেন? দেখি ওই পানির মধ্যে থেকে ওটা কি ভেসে উঠলো? আরে আরে, এটা তো একটা পেয়ারা ঘর। তার মানে মা ঠিক কথাই বলেছিল, এই পুকুরটা অভিশপ্ত, আর এটাই হচ্ছে অভিশপ্ত পেয়ারা ঘর। ওরে বাবারে, কেন যে মায়ের কথা শুনলাম না। বুঝেছি, আজ আমার নির্ঘাত মৃত্যু আছে। ও মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন? ভয় পেও না, তুমি যে অনেক ভালো মেয়ে। তুমি কত সুন্দর করে আমার পুকুরের চারপাশটা পরিষ্কার করেছো। এতে যে আমি অনেক খুশি হয়েছি। কোনোদিনও তোমার মতো করে তুমি পুকুরের চারপাশটা পরিষ্কার করেনি, জানো? কে তুমি? আর তুমি ভাবে আমার প্রশংসা করছো কেন? তুমি কি আমার ব্যবহারে খুশি হয়েছো? হ্যাঁ, খুশি হয়েছি গো, কারণ আমি তো না এই পুকুরে পড়ি, আর আমি এই পেয়ারা ঘরেই থাকি। সত্যি আমি তোমার উপরে ভীষণ খুশি হয়েছি। এই নাও গো, তোমাকে আমি ঝুড়ি ভর্তি সোনার পেয়ারা দিলাম। কি পরে তুমি আমাকে ঝুড়ি ভর্তি সোনার পেয়ারা দিলে? তুমি তো অনেক ভালো পড়ি। তাই বুঝি? তুমিও অনেক ভালো, জানো? কিন্তু পরি, আমার একটা প্রশ্ন আছে। বলো দেখি, তোমার কি প্রশ্ন আছে? তুমি তো অনেক ভালো, কিন্তু সবাই কেন বলে এই পুকুরটা অভিশপ্ত আর এই পেয়ারা ঘরটা অভিশপ্ত? এই পুকুর পাড়ে যে আসে সেই নাকি মারা যায়, আর সবার অনেক অমঙ্গল হয়। এসব কি সত্যি পড়ি? হ্যাঁ, সত্যি তো। এর আগে আমি অনেক পাখিকে মেরে ফেলেছি। কেন জানো? তারা সবসময় পুকুর পাড়ে বসে নেশা করতো, খারাপ কাজ করতো, পুকুর পাড় নোংরা করতো, অনেক ধরনের অপকর্ম করতো, যেগুলো আমার একদমই ভালো লাগতো না। আর তাই তো আমি ওদের মেরে ফেলেছি। যারা খারাপ কাজ করে আমি শুধু তাদেরকেই শাস্তি দিচ্ছি। কিন্তু দেখো, তুমি তো ভালো কাজ করেছো, আর তাই তো আমি তোমাকে পুরস্কৃত করেছি। ও, এবার বুঝেছি, এই তোমার অভিশপ্ত পেয়ারা ঘরের রহস্য। যারা খারাপ করেছে তারাই শাস্তি পেয়েছে, আর সবাই এখানে আসতে ভয় পায়। তাহলে তো এই পুকুরটা অভিশপ্ত না, আর এই পেয়ারা ঘরটা অভিশপ্ত না। তাহলে তো আর কোনো ভয় নেই। আমি সবাইকে বলবো, তাহলে সবাই সবার ভুলটা বুঝতে পারবে। সে তুমি বলতে পারো। যারা খারাপ মন মানসিকতার তারা আমার এখানে আসতে ভয় পাবে, আর যারা তোমার মতো ভালো পাখি তারা নির্দ্বিধায় আমার কাছে চলে আসতে পারবে। আমি তোমার মতো তাদেরকেও সাহায্য করব। আচ্ছা ঠিক আছে পরি, আজ আমি তাহলে আসি। আমি কালকেও আসবো তোমার সঙ্গে দেখা করার জন্য। তুমি কোনো চিন্তা করো না, আমি প্রতিদিন এখানে এসে তোমার পুকুর পাড়ে সব ময়লা পরিষ্কার করে যাব, কেমন? ঠিক আছে, ঠিক আছে, যাও তবে, কাল আসবে কিন্তু। এরপর টুনটুন পরীকে বিদায় দিয়ে সোনার পেয়ারা ভর্তি ঝুড়ি নিয়ে বাড়িতে চলে যায়, আর তার মাকে অভিশপ্ত পেয়ারা ঘরের ঘটনা সবটা খুলে বলে। কি বলছিস এসব? তাহলে এই পেয়ারা ঘরটা কোনো অভিশপ্ত নয়, ওটা পুকুর পড়ে পেয়ারা ঘর, আর আমরা কিনা পাখিরা ফুল বুঝে ওটাকে অভিশপ্ত বলেছি। হ্যাঁ মা, হ্যাঁ, এবার সবটা বুঝতে পেরেছে তো, আর আমাদের কোনো ভয় নেই।
এরপর থেকে টুনটুনরা সোনার পেয়ারা বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। এভাবে আস্তে আস্তে এভাবে অভিশপ্ত পেয়ারা ঘরের ব্যাপারে সবাই সব সত্যিটা জানতে পারে আর তাদের ভুল ভেঙে যায়। এভাবে যতদিন যেতে থাকে পেয়ারা ঘরের পরীর সাথে টুনটুনের বন্ধুত্ব বাড়তে থাকে। রাজু, আমাদের মেয়ের গায়ের রং কালো হওয়ার জন্য তো ওকে কেউই বিয়ে করতে চায় না। তাছাড়া আমাদের তো আর অত টাকা পয়সা নেই যে টাকা পয়সা আর সোনা দানা দিয়ে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব। টুনির মা, দয়া করে তুমি আর কেঁদো না। আমাদের মেয়ের গায়ের রংটাই তো শুধুমাত্র একটু কালো, তাছাড়া তো আমাদের মেয়ে অনেক গুণবতী। এই দেখো, সারাদিন অন্যের বাসায় টিউশনি করিয়ে করিয়ে আমাদের সংসারটা কেমন চালাচ্ছে। আমাদের তো কোনো কিছুরই অভাব রাখছে না গো। তুমি দেখো, আমাদের মেয়ের কপালে সৃষ্টিকর্তা নিশ্চয়ই ভালো কিছুই রেখেছে। তোমার কথাই যেন সত্যি হয় গো টুনির বাবা। বাবা, এই নাও তোমার ঔষধ, আর মা এই নাও তোমার খাবার। এবার এগুলো রেখে খাবারের ব্যবস্থা করো তো মা। আজকে আমরা সবাই মিলে একসাথে রাতের খাবার খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি এক্ষুনি খাবার বাড়ছি। এরপর সবাই মিলে একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আবার দেখতে দেখতেই সকাল হয়ে আসে, আর সকাল সকাল এক ঘটক মধ্যবিত্ত এক পাখিকে নিয়ে এসে টুনিদের বাড়িতে হাজির হয়। বলছে কি ঘটক মশাই, তা এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে? আসলে আমি এখানে এসেছি তোমার মেয়ের সঙ্গে এনার ছেলের বিয়ে দিতে। আপনি নিশ্চিন্তে আমার মেয়েকে আপনার ঘরে লক্ষ্মী করে নিয়ে যেতে পারেন। আমার মেয়েটা দেখতে শুধু একটু কালো, কিন্তু সে অনেক গুণবতী। আপনারা আমার মেয়েকে নিয়ে যান, আমি আমার মেয়ের জন্য অনেক টাকা আর গয়না দেব। টাকা আর গয়নার কথা শুনে রকির মনে অনেক লোভ হয়, আর নিজের ছেলের কোনো মতামত না নিয়েই দিন তারিখ ঠিক করে টুনির সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বাবা মা, তোমরা কিনা আমাকে এভাবে ঠকালে, অবশেষে তোমরা একটা কালো মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে। কালো হয়েছে তো কি হয়েছে বাবা, মেয়েটা যে অনেক গুণবতী, আর তাছাড়া ওর বাবা যে আমাদের অনেক টাকা আর সোনা দানা দিয়েছে, এগুলো দিয়েছে আমরা অনেকদিন বসে বসে খেতে পারবো। তোমরা কিনা অর্থ সম্পদকে দেখলে, আমার মনের ইচ্ছে শক্তিকে দেখলে না। ঠিক আছে, তবে আমি আমার কালো বউকেই মেনে নিলাম, আর ওকে নিয়েই আমি অনেক সুখে থাকবো। এই বলে টোনা রাগ করে নিজের ঘরে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত ঘুরিয়ে আসে, আর রাত পেরিয়ে ভোর হয়ে আসে। এদিকে প্রতিবেশীরাও বউ দেখার জন্য হাজির হয়ে যায়। দেখি দেখি টোনা কেমন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। এ মা, এ তো দেখছি পাতিলের কালি। এ কি টোনার মা, আমি তো ভেবেছিলাম তুমি তোমার ছেলের জন্য পূর্ণিমার চাঁদ নিয়ে আসবে, কিন্তু এখন তো দেখছি তুমি তোমার ছেলের জন্য অমাবস্যার টুকরো নিয়ে এসেছো। আর এই অমাবস্যাকে দেখতে হলে তোমার বাড়িতে ডাবল এলইডির বাল্ব লাগাতে হবে। আমার বউ হলো কালো হিরে, আর আমি তা নিয়েই সুখী, বুঝেছো? আমার তো মনে হয় তোমাদের কারোই তা নিয়ে কোনো সমস্যা নেই। বাবা, কি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, আর তার অহংকারে যেন পা মাটিতেই পড়ছে না। এই চলো সবাই, এখানে আর এক মুহূর্তও নয়। সব পাখিরা রাগ করে সেখান থেকে চলে যায়, আর টোনাও চলে যায় দানা খুঁজতে। এভাবেই তাদের দিন কাটতে থাকে। এদিকে রকি আর রেনুর কাছে থাকা সব টাকা পয়সা সোনা দানা শেষ হয়ে যায়। এদিকে টুনি এসে রেনুকে বলে, মা, চৌথ ব্রত তো প্রায় এসে গেল, আপনারা আমাকে কোনো কিছু কিনে দেবেন না মা? বিয়ের পর তো আমার এটাই প্রথম চৌথ ব্রত। ফকিরের বাচ্চার শখ দেখলে আর বাঁচি না। এই শোনো, তোমার বাবা মাকে বলে দিও ব্রত পালন করার জন্য আমাদের কাছে টাকা পাঠিয়ে দিতে। মা, আমার বাবা মা যে অনেক গরিব, আমার বিয়েতে টাকা পয়সা সোনা দানা দিতে তাদের অনেক ঋণ করতে হয়েছিল। তারা তো এখন অব্দি সেই ঋণ থেকে বের হতে পারছে না। তারা আবার আমাকে কি করে টাকা দেবে বলুন তো? এইসব ন্যাকা কান্না দেখে কোনো লাভ নেই। যতদিন না অব্দি তুমি কোনো টাকা আনতে পারছো, ততদিন অব্দি এই বাড়ির একটা দানাও তুমি মুখে দেবে না। মা, তুমি আবার এসব কি বলছো বলো তো? এই, তুই একদম চুপ কর। টুনিকে কি আর আমি এমনি এমনি এই বাড়িতে নিয়ে এসেছি নাকি? হ্যাঁ, ও টাকা পয়সা সোনা দানার জন্যই তো আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। রেনু টোনা আর টুনির কোনো কথাই শোনে না। প্রতিনিয়তই তারা জোর জবরদস্তি করতে থাকে। এ দেখে তো টোনা ভীষণ রেগে যায়। টুনি, আমার কাছে তো কোনো জমানো টাকা পয়সা নেই, থাকলে সেটা আমি বাবা মাকে দিতাম। তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো, তুমি কি শুনবে আমার সেই বুদ্ধিটা? হ্যাঁ হ্যাঁ, বলো গো, আমি শুনবো। আরে আরে বাহ, বেশ ভালো বুদ্ধি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে টোনা, তবে তাই হবে। আমি তৈরি গো টোনা, এবার শুধু রাত গভীর হওয়া বাকি। চলো গো, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো তবে। টুনি, একটু দেখো তো আশেপাশে কেউ আছে কিনা। না না টোনা, কেউ যে নেই। চলো চলো, এই সুযোগে আমরা বাগানে ঢুকে পড়ি।
টোনা আর টুনি পেঁপে চুরি করার জন্য কালুর বাগানে ঢুকে পড়ে আর 2 বস্তা পেঁপে চুরি করে যেই না পালাতে যাবে ঠিক অমনি কালু তাদেরকে ধরে ফেলে। আরে আরে, এ আমি কি দেখছি? পেঁপে চোর স্বামী বউ, তোদের কিনা এত বড় সাহস! তোরা দুজন কিনা আমার বাগান থেকে পেঁপে গুলো চুরি করছিস? আজ তো আমি তোদেরকে নাকানি চুবানি খাইয়েই ছাড়বো। এই এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো এসো এসো, এই দেখে যাও আমার বাগানে স্বামী বউ পেঁপে চোর, আমার বাগানে যে স্বামী বউ পেঁপে চোর ঢুকেছে। কালুর চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে। কি হয়েছে? এত চিৎকার আবার কেন করছিস বলতো? আরে আরে, দেখো দেখো সবাই, এরা স্বামী বউ মিলে আমার বাগানের পেঁপেগুলো চুরি করেছে। এদেরকে এক্ষুনি শাস্তি দেয়া হোক। আমাদের মারতে হলে আমাদের সঙ্গে আমাদের বাবা মাকেও মারতে হবে, কারণ আজ যে আমাদের বাবা মায়ের লোভের কারণে আমরা চুরি করতে বের হয়েছি। আমার বাবা মা জানতো টুনির বাবা মা অনেক গরিব, তবুও মেয়েটার ওপর তারা অনেক অত্যাচার করত, টাকার জন্য অনেক চাপ দিত, আর তাদের টাকা দেওয়ার জন্যই আমরা দুজন এ পথ বেছে নিতে বাধ্য হয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো এদের থেকে এদের বাবা মা বেশি অপরাধী, তাই ওদের বাবা মাকে ধরে আনা হোক। এরপর সবাই মিলে রেনু আর রকিকে ধরে নিয়ে আসে আর তাদেরকে অনেক মারতে থাকে। ওরে বাবা, তোমরা আর আমাকে মেরো না, আমার যে অনেক ভুল হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এতদিন পর্যন্ত টুনির বাবা মায়ের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলেন সব টাকা ফেরত দিন বলছি, নইলে আপনাদের দুজনকে জেলের খানি টানতে হবে। না না, এমন কাজ করো না, তোমরা আমাদের দুজনকে সময় দাও, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সব টাকা ফেরত দিয়ে দেব। দয়া করে তবুও আমাদের আর মেরো না, আমরা কথা দিচ্ছি আমরা টুনিকে নিজের মেয়ের মতো আদর যত্ন করব, ছেড়ে দাও। রেনুর কথা বিশ্বাস করে সবাই তাদেরকে ছেড়ে দেয় আর নির্দিষ্ট সময়ের মধ্যে রকি আর রেনু মিনুকে টাকা ফেরত দিয়ে দেয় আর তারপর থেকে সবাই অনেক সুখেই দিন কাটাতে থাকে। টোনা আর মুন্নি ছিল 2 ভাই বোন। একদিন সকালবেলা মুন্নি অনেক কাঁদছিল। কি হয়েছে রে বোন তোর? তুই এভাবে কেন কাঁদছিস বলতো? রান্নাঘরে কাজ করতে গিয়ে কিছু হয়েছে নাকি? দেখি তো, কোথায় ব্যথা পেয়েছিস? ব্যথা পাইনি রে দাদা, মায়ের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আজ 1 সপ্তাহ হয়ে গেল, অথচ মা ফিরে এলো না। সেই জীবনে কাজ কাটতে গেল, মা যে আমাদের মাঝে আর ফিরল না। আমি অনেক খুঁজেছি, তবুও তো আমরা মাকে পেলাম না। জানি না মা এখন কোথায় আছে। দাদা রে দাদা, মাকে ছাড়া থাকতে যে আমার একদম ভালো লাগে না। কাঁদিস না রে বোন, শান্ত হ। আমরা তো মাকে খুঁজছি, তাই না? যদি মা বেঁচে থাকে তাহলে আমরা মাকে ঠিক খুঁজে পেয়ে যাব রে। তুই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কর রে, যাতে মায়ের কোনো ক্ষতি না হয়। আর যদি মা থাকতো তাহলে আমাদের আর এত কষ্ট হতো না। মা, ও মা, তুমি কোথায় গো মা? আমাদের কাছে ফিরে এসো। মা গো, তোমার ছেলে মেয়ে যে তোমাকে ছাড়া নিঃস্ব। দাদা, ও দাদা, আমার যে আজ মাকে বড্ড মনে পড়ছে। লক্ষ্মী বোন আমার, দয়া করে কাঁদিস না। আমার মন বলছে মায়ের কিচ্ছু হয়নি। দেখবি মা আমাদের মাঝে আবার চলে আসবে। চল বোন চল, এখন আমরা খাবার খেয়ে নেই। আমাদের যে আবার বনে কাঠ কাটতে যেতে হবে। তুই কি সেটা ভুলে গিয়েছিস নাকি বলতো? আমি সেই কখনই হাত মুখ ধুয়ে এসেছি। যা বোন যা, খাবার নিয়ে আয়। এরপর মুন্নি খাবার নিয়ে আসে আর 2 ভাই বোন খাবার খেয়ে কুড়াল নিয়ে বনে চলে যায়। আর ওরা হাঁটতে হাঁটতে বলতে থাকে, দাদা রে, আজ তো বনে কোনো মোটা গাছই দেখছি না, তাহলে আমরা কাটবো কি দাদা? বোন চল, আজকে আমরা বনের গভীরে কাঠ কাটতে যাব। যাবি? না না দাদা, আমি মায়ের কাছে শুনেছি বনের গভীরে নাকি অনেক হিংস্র প্রাণী থাকে। আমি যাব না ওইদিকে দাদা। আর শোন না, তোরও যাওয়ার কোনো দরকার নেই। আমি যে মাকে হারিয়েছি, এখন তোকে হারাতে চাই না দাদা। তোর যদি কখনো কোনো বিপদ হয় তাহলে আমাকে কে দেখবে বলতো দাদা? তুই ওদিকে যাস না দাদা। পাগলি বোন আমার, আমার কিচ্ছু হবে না রে। তাছাড়া তুই তো আছিস আমাকে রক্ষা করার জন্য। আমাদের বনে যে কোনো হিংস্র পশু নেই বোন। যে বনে হিংস্র পশু থাকে সেই বনে যে কোনো পাখি কাঠ কাটতে পারে না আর বসবাসও করতে পারে না। এবার চল তো চল, আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। ওরা বনের গভীরের দিকে রওনা দেয়। দাদা, আমার যে বড্ড ভয় করছে দাদা, এখনো সময় আছে। চল চল, আমরা ফিরে যাই।
দেখ দাদা দেখ, চারদিকটা কেমন যেন নির্জন। আরে ভিতর ডিম, আমি তো আছি, ভয় পাস না তুই। এই তো এসেই গেছি প্রায়। আর একটু সামনে গেলে অনেক কাঠের কাজ দেখতে পারবি রে। ওরা বনের গভীরে যায় আর চারদিকে গাছ খুঁজতে থাকে। দাদা দাদা, ওই দেখ একটা মোটা গাছ, ওই গাছটা কাটলে অনেক কাঠ পাওয়া যাবে বল। চল দাদা চল, আজকে আমরা ওই গাছটাই কাটবো। ওরা যেই না গাছটার কাছে যেতে থাকে, অমনি গাছের সামনে থাকা একটা গর্তে দুই ভাই বোনই পড়ে যায়। টোনার মুন্নি গর্তের ভেতরে অন্য একটা রাজ্যে চলে যায়। দাদা, ও দাদা, এটা আমরা কোথায় চলে এলাম? আমার তো মনে হচ্ছে এটা একটা অন্য রাজ্য। ওরে বাবা রে, আমার যে খুব ভয় করছে। বোন রে, এবার তো আমারও খুব ভয় লাগছে। চল রে, এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করি। ওপরে যে গর্ত দিয়ে এখানে পড়েছি, সেই গর্ত তো আর খুঁজে পাচ্ছি না। দাদা চল চল, এখানকার কাউকে খুঁজে বের করে তার কাছ থেকে আমরা রাস্তা বের করে নেই। ওরা দু ভাই বোন এদিক সেদিক তাকিয়ে সামনের দিকে চলতে থাকে। পুরো রাজ্যের এদিক থেকে ওদিকে খুঁজলাম, তবুও কিনা একটা পাখির দেখা পেলাম না, এমনকি একটা ঘর বাড়িও তো দেখতে পেলাম না। তাহলে কি এখানে কোনো পাখি থাকে না? এবার তবে আমরা এখান থেকে কি করে বের হবো বোন? দাদা দাদা, ওই দেখ সামনে কি যেন দেখা যাচ্ছে, একদম ঘর বাড়ির মতো। চল তো দাদা, আমরা কাছে গিয়ে দেখি। এরপর ওরা সামনে গিয়ে দেখে একটা পেঁয়াজের ঘর আর একটা রসুন বাড়ি। আরে আরে, আমি এটা কি দেখছি? পেঁয়াজ ঘর আর একটা রসুন বাড়ি, এমন অদ্ভুত ঘর বাড়ি তো আমি আগে কখনো দেখিনি। চল তো বোন, এই পেঁয়াজ ঘরটাতে ঢুকে দেখি কেউ আছে কিনা। দাদা রে, এখানে তো কেউ নেই। চল না দাদা, আমরা রসুন বাড়িতে গিয়ে দেখি, ওখানে হয়তো কেউ থাকবে। মুন্নি আর টোনা পেঁয়াজ ঘর থেকে রসুন বাড়িতে প্রবেশ করে। আরে আরে বোন, এখানেও তো দেখছি কেউ নেই। কত কষ্ট করে দুটো বাড়ি খুঁজে পেলাম, কিন্তু দুঃখের বিষয় এখানে কেউ নেই। হঠাৎই মুন্নির চোখ যায় রসুন বাড়িতে থাকা একটা রসুনের দিকে, যার চারদিক আলো দিয়ে ছড়িয়েছিল। দাদা দেখ, ওখানে একটা রসুন, আর রসুনের চারদিক থেকে কত আলো ছড়িয়ে পড়ছে। দাদা, ও দাদা, আমাকে ওই রসুনটা এনে দে না, রসুনটা যে আমার কাছে খুব ভালো লাগছে। এরপর টোনা বোনের কথা অনুযায়ী রসুনটার কাছে চলে যায়, আর যেই না টোনা রসুনটার শরীরে হাত দেয়, অমনি দূরে ছিটকে পড়ে যায়। ওরে বাবারে, কবরটা আমার ভেঙে গেল রে। বোন, বোন রে, এটা যে কোনো সাধারণ রসুন নয়। তুই এখান থেকে পালা, পালা বোন, আমাদের সাথে এসব কি হচ্ছে? ওরা দু ভাই বোন সেখান থেকে পালাতে যাবে, ঠিক তখনই রসুনটা কথা বলে ওঠে। ভয় পেও না তোমরা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমাকে তোমরা এই রসুন থেকে মুক্ত করো, মুক্ত করো। কে তুমি? আর তুমি কথা বলছো কি করে? আমি একটা পরী, আমাকে একটা দুষ্ট তান্ত্রিক রসুন বানিয়ে এখানে বন্দি করে রেখেছে। আমাকে মুক্ত করো দয়া করে। তোমাকে আমরা মুক্ত করব, কিন্তু কি করে? আমরা তো কোনো জাদু জানি না। এই রসুন ঘরের পাশেই একটা পেঁয়াজ ঘর আছে, আর ওই পেঁয়াজ ঘরের সিন্ধুকে একটা সোনার কাঠি আছে। ওই সোনার কাঠি দিয়ে আমাকে স্পর্শ করলে আমি মুক্ত হয়ে যাব। দয়া করে আমাকে সাহায্য করো। দয়া করে তুমি শান্ত হও পরি, আমি এক্ষুনি যাচ্ছি ওই পেঁয়াজ ঘরে। এরপর টোনা পেঁয়াজ ঘর থেকে সেই সোনার কাঠিটা এনে রসুনের শরীরে ছোঁয়ায়, আর সাথে সাথেই রসুন থেকে একটা মিষ্টি পরি বেরিয়ে আসে। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমি তোমাদের একটা উপহার দিতে চাই। আর বলো, তোমরা আমার কাছে কি চাও? দাদা, মাকে খুঁজে পাওয়ার এই একটা রাস্তা। এই পরী নিশ্চয়ই বলতে পারবে যে আমাদের মা কোথায় আছে। দাদা, তুই মায়ের কথা এই পরীকে জিজ্ঞেস কর। আসলে পরি, এক সপ্তাহ আগে আমাদের মা হারিয়ে গেছে। তুমি বলে দাও না পরি, আমাদের মা এখন কোথায় আছে? আমরা যে আমাদের মাকে চাই। তোমাদের মা এক সপ্তাহ আগে নদীতে জল খাওয়ার জন্য যায়, আর যাওয়ার সময় একটা তান্ত্রিক এসে তোমাদের মাকে ধরে নিয়ে যায়। তোমাদের মা এখন তান্ত্রিকের আস্থানায় আছে। ওই তান্ত্রিকের উদ্দেশ্য হলো কাল রাতে তোমাদের মাকে বলি দিয়ে ওর উদ্দেশ্য হাসিল করতে চায়। মা, মা এখনো বেঁচে আছে? পরি, ও পরি, তুমি আমাদের মাকে ফিরিয়ে এনে দাও।
আমি তান্ত্রিককে কঠোর শাস্তি দাও, দয়া করো পরি। ওই তান্ত্রিক পাহাড়ের গুহায় আছে, আমি ওখানে যেতে পারবো না। একমাত্র তোমরা সাধারণ পাখি ওখানে যেতে পারবে, আর তোমরা তান্ত্রিককে ধ্বংস করতে পারবে। এই পেঁয়াজ ঘর আর রসুন বাড়ি দিয়ে আমি তোমাদেরকে অস্ত্র বানিয়ে দেব। চলো, তোমরা বাহিরে চলো। ওরা তিনজন বাহিরে আসে। পরি জাদু দিয়ে পেঁয়াজ ঘর আর রসুন বাড়ি দিয়ে একটা অস্ত্র বানিয়ে দেয়। এই অস্ত্র দিয়ে তান্ত্রিককে আঘাত করতে পারলে তান্ত্রিক ধ্বংস হয়ে যাবে। চলো, আমি তোমাদেরকে তান্ত্রিকের আস্থানে নিয়ে যাচ্ছি। পরি জাদু করে ওই রাজ্য থেকে আস্তানায় চলে আসে। এরপর টোনা আর মুন্নিকে তান্ত্রিকের আস্তানার সামনে নিয়ে আসে। মায়ের শক্তির কারণে আমি এখানে প্রবেশ করতে পারবো না, তোমরা ভিতরে যাও, আমি এখানেই আছি। টোনা আর মুন্নি ভিতরে প্রবেশ করে। তারা দেখে মিনু দড়ি দিয়ে বাঁধা, আর তান্ত্রিক একটু পাশে মন্ত্র বলছিল। শয়তান তান্ত্রিক, আমাদের মাকে তুই বলি দিবি আর অমর হওয়ার স্বপ্ন দেখছিস তুই? আজ তো আমি তোকে আর তোর স্বপ্নকে ধ্বংস করেই ছাড়বো। হে, কে তোরা? আর তোরা এখানে আসলি কি করে? আমাদের এখানে পরী নিয়ে এসেছে। তুই যেই পরীকে রসুন বানিয়েছিলি ওই পরীকে আমরা মুক্ত করেছি, বুঝেছিস তো? রসুন বাড়ি থেকে পরীকে মুক্ত করে তোরা ভুল করেছিস, আজকেই তোদের শেষ দিন। তান্ত্রিক ওদের মারার জন্য যেই না ওদের দিকে ধেয়ে আসে, অমনি টোনা সে অস্ত্র দিয়ে তান্ত্রিককে আঘাত করে, আর তান্ত্রিক সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। এরপর টোনা আর মুন্নি ওদের মাকে মুক্ত করে বাহিরে নিয়ে আসে। পরি, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আজ আমরা আমাদের মাকে বাঁচাতে পেরেছি। তান্ত্রিককে ধ্বংস করার কাজটা আমার ছিল, আমার হয়ে তোমরা তান্ত্রিককে ধ্বংস করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের কোনো বিপদ হলে আমাকে স্মরণ করবে, কেমন? আমি চলে আসব। এরপর পরি সেখান থেকে চলে যায়। এদিকে টোনার মুন্নি তাদের মা মিনুকে নিয়ে বাড়িতে ফিরে আসে।